অত্যন্ত বড় প্রসঙ্গ। আইন শৃঙ্খলা হয়তো একের পর এক প্রশ্নের মুখে পড়েছে রাজ্যে, কিন্তু এই প্রশ্নের থেকে বারবার আমরা খোঁজার চেষ্টা করছিলাম যে এর শেষ কোথায়, উপায় কি। আইন শৃঙ্খলার এই পরিস্থিতির অবনতি হওয়ার ফলে রাজ্যের আইন শৃঙ্খলার দায় যাদের ক্ষেত্রে বর্তায় তারা আদৌ কি তা আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। এখনো পর্যন্ত যে আয়ত্তে আসেনি তার আরো একবার হয়তো স্পষ্ট প্রমাণ বা পরিচয় এক এক করে সামনে আসছে। দাদারা দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যে, দাদা মানে দাদাগিরি। আর এই দাদাগিরির যে ছবি আমরা এক এক করে দেখলাম তার মধ্যে ভয়ঙ্কর ঘটনা বিজয়গড়ে ঘটে গিয়েছে, যেখানে একজন অ্যাপ ক্যাব চালক তাকে বেধড়ক মারধর দাদাদের, আর সেই 5 দাদা তাদের বেধড়ক মারধরে প্রাণ গেল জয়ন্ত সেন নামের এই অ্যাপ ক্যাব চালকের। অত্যন্ত চাঞ্চল্যকর, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একদিকে যখন এই ঘটনা প্রকাশ্যে নিয়ে আসছি, অন্যদিকে আরো এক ঘটনা দাদাগিরি কোন জায়গায় পৌঁছিয়েছে, যেখানে তৃণমূল নেতা তারা পুলিশ সেজে করল লুটপাট। একদিকে লুট, অন্যদিকে দাঁড়িয়ে দাদাগিরির অভিযোগ, মাছ দে টাকা দে, না হলে পরে যা হওয়ার তাই। বুঝতেই পারছেন রাজ্য জুড়ে এইভাবেই চলছে একের পর এক দাদাগিরি, দাপাদাপি, দুষ্কৃতি রাজ বললেও হয়তো ভুল হবে না। আর এই প্রসঙ্গ যখন উত্থাপন করলাম দুটো নিউজ রুমে, তখন শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা, বিজয়গড়ের ঘটনা, সেই ঘটনার খবর একেবারে শুরুতেই সামনে নিয়ে আসে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, যে ফুটেজ দেখে আটকে উঠবেন আপনারাও, কারণ যেভাবে বেধড়ক মারধর করা হচ্ছে। সামান্য পার্কিং, কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন সামান্য পার্কিং নিয়ে ঘটনায় 2 রাজনৈতিক দলের মানে বয়োজ্যেষ্ঠ মানুষজন তারা যেভাবে আক্রমণ আরেকজনের ওপর শানিয়েছিলেন। আজ যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিজয়গড়ে তা অত্যন্ত ভয়ঙ্কর। এবং এই মুহূর্তে যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই 5 জন এবং সামনে সেই অ্যাপ ক্যাবটি দাঁড়িয়ে, তার চালক তিনি একটি স্কুটিতে ধাক্কা মারেন, কারণ তিনি পার্কিং করছিলেন, গাড়ি দেখতে পাননি। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে স্কুটিতে যখন ধাক্কা লাগে, তখন যেভাবে তাকে সাইডে নিয়ে গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ এই মুহূর্তে, সিসিটিভির যে ফুটেজ এই মুহূর্তে সিএনএর হাতে এসছে, সেই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন এই 5 জনেরা সাইডে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে জয়ন্ত সেনকে। এবং এই মারধরের পর তাকে হাসপাতালে পাঠাতে হয় চিকিৎসার জন্য। এতটাই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় তার, কিন্তু শেষ রক্ষা হয়নি, তার মৃত্যু হয়েছে। এতটাই বেধড়ক মারধর করা হয়েছে। আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে জয়ন্ত সেন তার মামার বক্তব্য, এবং তিনি বলছিলেন যে একটা সাধারণ মানুষ যদি নেশাগ্রস্ত অবস্থায় না থাকে, এই ধরনের বা এইভাবে মারধর করতে পারে না, এইভাবে অত্যাচার করতে পারে না, যেভাবে বেধড়ক তাকে মারধর করা হয়েছে। গোটা ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর। আজকে আইন শৃঙ্খলার প্রথম বড় আরো এক ভয়ঙ্কর নিদর্শনের ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যে 5 জন অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করা গেলেও একজনকে এখনো পর্যন্ত তার পাত্তা পাওয়া যাচ্ছে না বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই 5 জনকে এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার তার কোনো রকম খবর কিন্তু সামনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, আমার এ রাজ্যের ঢিলেঢালা প্রশাসনিক নজরদারি এবং এই নজরদারির পরিস্থিতি যে জায়গায় গিয়েছে, তাতে খুব অনায়াসে, খুব সহজে যে কোনোভাবে ক্রাইম ঘটিয়ে দেওয়া যায়, এটা হয়তো মিথ হয়ে যাচ্ছে। এটা হয়তো বারবার সেই মিথের জায়গা হয়তো ভাঙতে পারছে না, হয়তো ক্রমাগত যতদিন এগোচ্ছে তত হয়তো এই ছবিগুলো আরো পরিষ্কার হচ্ছে। মানে দুষ্কৃতী রাজ, কার্যত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, দাদারা দাপিয়ে বেড়াচ্ছে। কি করছে পুলিশ? রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়? বড় প্রশ্ন আরো একবার। পরিবার ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন থানায়। অদ্রিজা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি। সকাল থেকে অদ্রিজা খবর তুলে ধরছেন আমাদেরকে। অদ্রিজার কাছে আরো একবার সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো। অদ্রিজা, তুমি কিছুক্ষণ আগে কথা বলছিলে জয়ন্ত সেন তার মামার সঙ্গে, এবং তিনি বলছিলেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যে একজন নেশাগ্রস্ত অবস্থায় না থাকলে এইভাবে মারধর করতে পারে না, যেভাবে বেধড়ক মারধর করা হয়েছে। মানে দাদাগিরি কোন জায়গায় গিয়েছে অদ্রিজা? আমি প্রথমেই জানাই যে আমি এখন যেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, 10/94/1 বিজয়গড়, কলকাতা 92, শ্রদ্ধাঞ্জলি অ্যাপার্টমেন্ট। এই বাড়িতেই কিন্তু থাকতেন নিহত অ্যাপ ক্যাব ড্রাইভার জয়ন্ত সেন, বছর 36 তার বয়স। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যে বিষয়গুলি জানতে পারছি, এবং এই
বাড়িতে যখন তিনি রাত্রিবেলায় তার দৈনন্দিন কাজকর্ম অর্থাৎ অ্যাপ ক্যাব চালক যেহেতু তিনি ছিলেন, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো একটি বিয়েবাড়ি অনুষ্ঠানে তিনি গাড়িটিকে চালিয়ে আসছিলেন এবং তারপরেই রাত্রিবেলায় তিনি তার বাড়ি ফেরেন এবং সেই সময় গাড়িটিকে তিনি যেখানে প্রতিদিন রাখেন সেইখানেই কিন্তু তিনি পার্ক করবার জন্য তিনি রেখেছিলেন এবং সেখানে যেহেতু একটি স্কুটি ছিল সেই স্কুটিটিকে তিনি সরাতে গিয়ে স্কুটিটি পড়ে যায় এবং তার ফলে যে লুকিং গ্লাস রয়েছে স্কুটির সেখানে কিন্তু একটু স্ক্র্যাচ পড়ে, এমনটাই স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা মনে করছেন এবং তার জেরেই কিন্তু বচসা লাগে এবং সেটি রাত 2টো নাগাদ, 2টো থেকে 2:13 নাগাদ সিসিটিভি ফুটেজ অনুযায়ী যে বিষয়টি জানা যাচ্ছে, আমরা সূত্র মারফত জানতে পারছি রাত 2টো থেকে 2:13 নাগাদ এই বচসার ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালেই কিন্তু তাকে যথেষ্ট গুরুতরভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রথমত বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, তার পরবর্তীকালে তাকে কেপিসি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং পরবর্তীতে তার মৃত্যু ঘটে। এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনায় কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রথমত যে ফ্ল্যাট ওনার মানে যারা অভিযুক্ত, যে সম্ভাব্য 5 জনকে অভিযুক্ত বলে মনে করা হচ্ছে সিসিটিভি ফুটেজে যে বিষয়গুলি দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা যা মনে করছেন, সেই 5 জনের মধ্যে এক ব্যক্তি কিন্তু এই পাড়ারই বাসিন্দা এবং তিনি বিগত 4 মাস আগে এই অঞ্চলেরই একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং তিনি কল সেন্টারে চাকরি করতেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি তার সঙ্গে যে 4 ব্যক্তিকে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে, পাড়ার প্রতিবেশীরা যা বক্তব্য, সেক্ষেত্রে এই 5 জনই কিন্তু তারা বহিরাগত বলেই মনে করছেন এবং তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। তবে যে বিষয়টি এক্ষেত্রে যে পাড়ার বাসিন্দা তাকে তো আইডেন্টিফাই ডেফিনেটলি করা গিয়েছে, তো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কেন নেই? এবং সবথেকে বড় প্রশ্ন, আব্দুরিজা, কতটা নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে এই অঞ্চলের মানুষজনদেরকে? এই অ্যাপ ক্যাব শুধুমাত্র পুরুষ চালান এমনটা নয়, মহিলারাও চালান। ফলত এই রাতের অন্ধকারে যেভাবে একের পর এক এই পরিস্থিতি সামনে এসছে, মানে রাজ্য জুড়ে যেভাবে দাদাগিরির ছবি আমরা দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তাতে তো অনেক বড় প্রশ্ন নিরাপত্তা নিয়ে। মণিময়, সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে এবং আমার সঙ্গে স্থানীয় বাসিন্দা একজন রয়েছেন, আমি কথা বলবো। তিনি বর্ষিয়ান মানুষ, বহু বছর তিনি এই পাড়ার বাসিন্দা। কত বছর আপনি এই পাড়ায় রয়েছেন? আমি 75 75 বছর ধরে আপনাদের এই পাড়ায় আপনার বাড়ি। আপনার নামটা একটু? আমার নাম বেনি মাধব গাঙ্গুলি। একটা বিষয়, প্রথমত যখন কেউ নতুন বাড়ি কেনেন, ফ্ল্যাট কেনেন আপনাদের পাড়ায়, তো সেক্ষেত্রে কোনোভাবে ক্লাবকে, পাড়ার তো একটি ক্লাব থাকে প্রত্যেক পাড়ার, তো যে বাড়িটি কিনছেন তার সম্পর্কে কি কোনো একটু ডিটেলস নেওয়া হয় না, যে সে কি ধরনের কাজ করেন বা কি এরকম কিছু? ব্যক্তিগত ব্যাপার, সে তার নিজের ডিফেন্সটাকে প্রোটেক্ট করার জন্য তিনি জিজ্ঞেস করবেন। তা আমি তো জিজ্ঞেস করতে পারি না, আমি তো অন্য বাড়ির লোক, আমি কি করে জিজ্ঞেস করি? বেশ, তো একটা বিষয় জানতে চাইবো যে আপনারা কতটা আতঙ্কিত, কারণ ঘটনা আপনাদের পাশের বাড়ি, একেবারে মুখোমুখি বাড়িতে বলা যেতে পারে, কতটা স্থানীয় বাসিন্দা হিসেবে কতটা আতঙ্কিত? স্বাভাবিক, যেটা আতঙ্কিত হওয়ার কথা, কারণ আমার বাড়ি তো ছেলে মেয়ে বৌমা নাতিপুতি সবই আছে, তাদের রাস্তাঘাটে বেরোনোর একটা প্রবলেমের মতন পড়ে যাচ্ছি। ডে বাই ডে এটা বেড়ে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। আমরা কি করতে, আমি একজন রিটায়ার্ড পার্সন লোক, সুতরাং আমাদের বিজয়গড় কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে? পুলিশ কি বসে ঘুমোচ্ছে? কাউকে তো একটা জিজ্ঞেস করে দেওয়া হয় না, এই ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে, এই ফ্ল্যাটে অমুক লোক আসছে। এক্ষেত্রে কি তাহলে বলা যেতে পারে এই অঞ্চলটা কি ধীরে ধীরে তাহলে দুষ্কৃতিতেই ভরে যাচ্ছে বলে? এটা সরকারি ব্যবস্থা, এটা আপনার আমার কিছু করার নেই। ফ্ল্যাট কেনার পয়সা আপনার আছে, আপনি যে কোনো জায়গাতে ফ্ল্যাট কিনতে পারেন, আপনি দিল্লিতেও ফ্ল্যাট কিনতে পারেন যদি পয়সা থাকে। আমরা যে স্ট্যান্ডার্ডের লোক, আমরা এইখানটাই, মানে অর্থই অনর্থের মূল বলতে চাইছে। অর্থই অনর্থের মূল কিছুটা বলতেই হবে। না, একটা সময় পাড়া কালচারে দেখেছিলাম একজন আরেকজনের সঙ্গে ভাব বিনিময় করেন, পরিচিতি বাড়ে। তো আজকের দিনে সেটা কমে যাচ্ছে বলে কি দুষ্কৃতীদের আনাগোনা আরো বৃদ্ধি পাচ্ছে আর এ ধরনের কাজ সহজে ঘটিয়ে দিতে পারছেন এরা? তার বাড়ি ছিল আমারই। একেবারেই মণিময়, তোমার প্রশ্নটাই আমি ওনাকে করবো। একটা বিষয় জানতে চাইবো যে
ফ্ল্যাট কালচার যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে কিন্তু একাধিক ফ্ল্যাট রয়েছে। এবার ফ্ল্যাট কালচারে যেটা দেখা যায় যে ভাব বিনিময় কখনো কখনো একজনের সঙ্গে হয়, আবার কখনো কখনো হয় না। তো এক্ষেত্রে এই বিষয়গুলোই কি এই দুষ্কৃতিমূলক কাজগুলোর ক্ষেত্রে আরো চাড়া সেটা সম্ভব যে এখন তো কেউ কাউকে কোনো প্রশ্ন করে না, কেউ কিছু জানতেও চায় না, কারোর বিপদে কেউ এগিয়েও আসে না। সেই জন্য তারা যে যার ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, কেউ আবার নতুন ফ্ল্যাটে ঢোকাচ্ছে, এটাই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেউ কার ব্যক্তিগত এই বাড়িতে ধরুন আমি যে বাড়িটাতে আছি, এই বাড়িটাতে সিঙ্গেল ফ্যামিলি ছিল। আমি বুঝলাম, ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কোনদিন কি একেবারেই তা এক্ষেত্রে পুলিশে এখনো পর্যন্ত তো গ্রেপ্তার কেউ হয়নি, তো সে ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা নিয়ে কি বল? এগুলো শুনতে পাচ্ছি যে গ্রেপ্তার হয় না। এখন আইন ব্যাপারে যেটা আছে সেটা তো আমি জানি না, কেন গ্রেপ্তার করলো না, কেন পুলিশ এই ব্যাপারে ডিটেক্ট করলো না, করতে পারলো না, ডিটেক্ট করলো, এটা আইনের ব্যাপার, সেটা সরকার এবং পুলিশ থানাটা এরাই বলবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে। একজন প্রবীণ ব্যক্তি, এই পাড়ারই বাসিন্দা, তিনি খুব স্বাভাবিকভাবে যেমন প্রশ্ন তুলছেন, যদিও আইনের বিষয় তিনি বলছেন বটে, কারণ ভয় লাগে, ভয় থেকেই মানুষ এ ধরনের কথা বলেন খুব স্বাভাবিকভাবেই। আজ দাঁড়িয়ে যেভাবে দাপাদাপি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন অঞ্চল, আজ ঠিক একইভাবেই বলাগড়, খাস কলকাতা, সেখানে যখন এ ধরনের ছবি, সেখানে যখন এ ধরনের পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই একবার ভাবুন কত বড় প্রশ্নের জায়গা। সামাজিক অবক্ষয় বলবেন, নাকি পুলিশের ঢিলেঢালা নিরাপত্তা, পুলিশি নজরদারির অভাব, তার কারণেই এই ধরনের দুষ্কৃতি দাপাদাপি বাড়ছে, নাকি ইতিমধ্যেই দুষ্কৃতী গ্রেপ্তার হলে পরেও তারা সহজেই বেরিয়ে যেতে পারছে? মানে বিচার ব্যবস্থা, আপনি কোন জায়গায়, কোন দিকে, কোন বিষয়ে অভিযোগ করবেন? এটাই হয়তো আজকের বিজয়গড়ের ছবি। পরিবার কি বলছেন? জয়ন্ত সেন, তার স্ত্রী রয়েছেন, ছোট বাচ্চা রয়েছে, আর অনেকেই থাকেন পরিবারে, কি বলছেন তার একবার শুনবো। সেদিন আপনার ক্রিকেট ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। সেই রাতে আমাদের মানে এখানটায় আসার পর আমি যেটা শুনতে পাই, এখানটা একটা ওরা 5-6 জন ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে এই ফ্ল্যাটটা কিনেছে, একটা ফ্ল্যাট কিনেছে, ওর সাথে 5-6 জন ছেলে ছিল আরও। তো আমার ভাগনা ক্যাব চালায়, ও গাড়িটা পার্কিং করতে গিয়ে একটা স্কুটির সাথে লেগেছে। লাগানোর পর আমার ভাগনা হয়তো সেই স্কুটিটাকে নিয়ে কোথাও রেখেছে বা আশেপাশে রেখেছে, তো বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পর ছেলেগুলো বেরিয়েছে, বেরোনোর পর যখন দেখলো ওদের স্কুটিটা ওদের জায়গাতেই নেই, তখন গাড়ি নাম্বারটাকে সার্চ করে ওরা নামটা বের করে আমার ভাগনাকে ডাক দিল। আমার ভাগনা তখন রাত হয়ে গেছে অনেকটাই। আমার ভাগনা তখন একটা হাফ প্যান্ট পরা, গায়ে একটা গামছা গায়ে দিয়ে বেরিয়েছে। বেরিয়ে পর জিজ্ঞেস করলো যে তুই কি আমার এইটাকে, বলছে হ্যাঁ আমি সরিয়ে দিয়েছি। তখনই ওকে গামছাটা নিয়ে মুখে চোখে বেঁধে সে মেন রোডের উপর জানলার থেকে, বেডরুমের জানলার থেকে এই মোড়টা দেখা যায়, ওখানটা এসে দেখতে পেয়েছে যে এরকম 4-5 জন ছেলে কিছু একটা করছে, যে স্কুটিটা হয়তো এসে, তো এরকমটা দাদা বেরিয়েছে, গামছা গায়ে দিয়ে বেরিয়ে এসেছিলো দাদা, যে বাইরে এসে দেখবে যে ওদেরই স্কুটি, বুঝতে পেরেছে, বলবে যে সরিয়ে দাও স্কুটিটা, আমি গাড়িটা রাখবো এখানে। তো ওরা জিজ্ঞেস করেছে স্কুটিটা কি তুমি সরিয়েছো বা তুমি ফেলেছো? তো দাদা বলছে আমি ফেলিনি, হয়তো আমি হ্যাঁ, ব্যাস এতটুকু কথাতে গামছা চোখের মধ্যে বেঁধে 5-6 জন মিলে মেরেছে। ডাক্তার টার্মে অনেক কিছু বলেছে। শেষ পরিবার কি বলছে, পরিবারের প্রত্যেকটি সদস্য তারা তাদের এই অভিজ্ঞতার কথা বলছিলেন। আমরা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তার প্রতিক্রিয়া পেয়েছি রিগার্ডিং এই আইন শৃঙ্খলা, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। শুনুন। বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু অ্যান স্টেট অফ অ্যানার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। মানে রাজ্য একেবারে নৈরাজ্যে পরিণত হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা যার অভিযোগ দীর্ঘ সময় ধরে, তার যে পরিস্থিতির এখনো বদল ঘটেনি, তার হয়তো আরো একটা প্রমাণ আপনারা পেলেন বিজয়গড়। রাজ্য জুড়ে এইভাবেই দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, এইভাবেই চলছে দাদাগিরি, এবং এই দাদাগিরির শিকার হতে হচ্ছে আম পাবলিক সাধারণ মানুষকে, যেখানে পিটিয়ে মেরে ফেলার মতন ঘটনা ঘটছে, আবার কোথাও
আক্রান্ত হচ্ছেন সর্বসাধারণ মানুষ। আমি শুরুতেই যে ছবি আপনাদেরকে দেখালাম বলাগড়ের এই ছবি, তা নিয়ে অবশ্যই কথা বলবো। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, স্যারকে স্বাগত জানাবো। এবং একই সঙ্গে দাঁড়িয়ে প্রথম প্রশ্ন স্যার আপনার কাছে এটাই রাখবো, যে অবস্থা তৈরি হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, তাতে আজকে একটা সামান্য গাড়ি পার্কিং নিয়ে বচসায় পিটিয়ে এভাবে হাসপাতালে ভর্তি হওয়া যায়, এভাবে মেরে ফেলা যায়, এ তো ভয়ঙ্কর ঘৃণ্য অপরাধ। দেখুন, এটা আমাদের প্রশাসনের, বিশেষ করে পুলিশ প্রশাসনের উপর লোকের শ্রদ্ধা তো নেই, ভয়ও নেই, এবং কোনো অপরাধ করলে যে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বা পুলিশ চার্জশিট দিলে আদালতে বিচারটা শেষ হবে, তাদের সাজা হবে, এরকম কোনো ভয় নেই। প্রথমত তো পুলিশ মামলা শুরু করতে চায় না যদি শাসক দলের আশ্রয় থাকে। তারপরে পুলিশ তদন্ত করে রিপোর্ট দিলেও আদালতে যে প্রসিকিউটররা আছে শাসক দলের আশ্রয়ের অপরাধী হলে তাদের বিরুদ্ধে মামলা ঠিকভাবে পরিচালনা করে না। এমনকি ম্যাজিস্ট্রেট যিনি থাকেন তিনিও দিনের পর দিন যাকে বলে ডেট দিয়ে যান, ফলে আসামিদের সাজা হয় না, আসামিরা এসে আবার অপরাধ করে। ফলে যারা অপরাধী তারা পুলিশকেও ভয় পায় না, কোর্টকেও ভয় পায় না। বলুন, মানে এটা থেকেই প্রশ্ন, মানে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, এ ধরনের ঘটনা ঘটিয়ে দিচ্ছে। মানে সামাজিক অবক্ষয় বলবো, নাকি পুলিশের ঢিলেঢালার এই অবস্থানকে বলবো, নাকি বিচার ব্যবস্থাকে দোষ দেব? কোনটাকে মানুষ এবার কন্ট্রোল রাখতে পারবেন স্যার? দেখুন, আইন শৃঙ্খলার অবনতি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রশাসনের যে তৎপরতার অভাব, এটা তো সম্ভব নয়। দেখুন, পিটিয়ে মারার ঘটনা যে কারণেই হোক, যে লোকটি পিটিয়ে মারছে, যাকে মারছে, তাদের মধ্যে একটা বিরোধ হয়েছে এবং সে বিরোধের সমাধান তারা পাচ্ছে না। তো পুলিশ যদি তৎপর হতো, আদালত যদি তৎপর হতো, তাহলে এই অবস্থার সৃষ্টিই হতো না। তো কোনো কারণে যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তিনি যতক্ষণের মধ্যে যোগ দেবেন আবারও আমি আপনাদের কাছে খুব স্বাভাবিকভাবে যে পরিস্থিতি তুলে ধরছি, একদিকে দাঁড়িয়ে যখন বিজয়গড়ের ছবি, অন্যদিকে দাঁড়িয়ে নিউ ব্যারাকপুরের ছবিটা একটুখানি দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। নিউ ব্যারাকপুরে যেখানে তৃণমূল নেতা বলে খবর পাওয়া যাচ্ছে, মানে তৃণমূল কর্মী বলেও খবর পাওয়া যাচ্ছে, তারা কিভাবে পুলিশের বেশ সেজে দাদাগিরি করেছে, মাছ ব্যবসায়ীকে লুট করেছে, সবজি ব্যবসায়ীর থেকে টাকা চেয়েছে। এই করে করে এই দুজন যাদের নাম সামনে এসছে ইতিমধ্যেই, তাদেরকে পুলিশ অন্যয়ে খুঁজেছে, তারও সিসিটিভি ফুটেজ সামনে এসছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই দুজন অভিযুক্তকে বলে আমরা খবর পাচ্ছি। কিন্তু যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটা আমরা নাম জানতে পারছি, সায়ন হালদার এবং সুগত বিশ্বাস, এরা দুজনে তৃণমূল কর্মী। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযোগ এদের বিরুদ্ধে এমনটাই, এরা প্রথমত পুলিশ পরিচয় দেয় এবং পুলিশ পরিচয় দিয়ে সবজি ব্যবসায়ীর বাইক থামায় এবং তারপর ৬,০০০ টাকা লুট করে। এছাড়াও যে খবর পাওয়া যাচ্ছে, ভোরবেলা একজন মাছ ব্যবসায়ী তার থেকে প্রায় ৪০ কেজি মাছ সেটিও কেড়ে নেয়। ভাবতে পারছেন দাদাগিরি কোন জায়গায় পৌঁছিয়েছে? মানে এইভাবে দাদাগিরি চলছে কার্যত, এবং দাদাগিরিতে সামিল তৃণমূলের পরিচয়প্রাপ্ত এই নেতা কর্মী বলে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এরা এত সাহস পাচ্ছে কোত্থেকে এবং এত সহজেই? বিশেষ করে আপনারা দেখবেন রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা বা ক্রাইম বিশেষভাবে নজরে আসছে। তাহলে সুতন্দ্রার যে মৃত্যু হয়ে গিয়েছে, যে খবর আপনারা দেখে আটকে উঠেছিলেন, গাড়ি নিয়ে নয় অনেক তথ্য ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন নারী, তিনি রাতের অন্ধকারে বেরোবেন, নিরাপত্তা কোথায়? এবং ন্যাশনাল হাইওয়ে সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের, তাহলে শহরের আনাচে কানাচে পুলিশকে আদৌ নিরাপত্তা দিচ্ছে? যদি দেয়, তাহলে তো এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা নেই।
যেরকম সুতন্ত্রের এক্সাম্পল দিলাম, ঠিক সেরকমই নিউ ব্যারাকপুরে যখন এই ধরনের ঘটনা ঘটে গেল, যখন বলাগড়ের মতন অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে গেল, তখন আবারও প্রশ্ন ওঠে এই শহরের, এ রাজ্যের আইন শৃঙ্খলা, আর সেই আইন শৃঙ্খলার কতটা অবনতি তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবে আমরা একটু নিউ ব্যারাকপুরের দিকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে। অপু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অপু, 2 অভিযুক্তকে শোনা যাচ্ছে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং এদের সম্বন্ধে আর কি কি পরিচয় পাওয়া যাচ্ছে? এই 2 তৃণমূল কর্মী, তাদের আর কি পরিচয়? দেখো, একেবারেই কিন্তু শাওয়ান হালদার, সে কিন্তু নিউ ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, এমনটাই কিন্তু পরিচয় পাওয়া যাচ্ছে। যেটা বলা যাচ্ছে যে তৃণমূল নেতা কিন্তু সাজলেন পুলিশ, এবং সেই পুলিশ সেজে একেবারে যে মাছালা এবং সবজিওয়ালার কাছ থেকে একেবারে চমকে ধমকে টাকা নিলেন এবং মাছও নিলেন, এবং পরবর্তীতে তাদের মারধরও করলো, এমনটাই কিন্তু সেই অভিযোগ করেছে মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ী। এবং যাদের এই যে শাওয়ান হালদার, যে তৃণমূল নেতা, তাকে কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারছিল না থানার পুলিশ। অবশেষে কিন্তু শাওয়ান হালদারকে গ্রেপ্তার করেছে, এবং তাকে আজকে কিন্তু ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। এবং যেটা অভিযোগ যে এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে শাওয়ান কিন্তু একেবারে সেই দাদাগিরি রূপে একেবারে যে মাছ ব্যবসায়ী এবং যে সবজি ব্যবসায়ী তাকে হেনস্থা করছে, এবং বলা হচ্ছে যে টাকা না দিলে তিনি একেবারে গাঁজা কেস দিয়ে থানায় ঢুকিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত নামে, এবং ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে, 2 জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। নিউ ব্যারাকপুরের তৃণমূলের পুরো প্রধান কিছু জানিয়েছেন এ বিষয়ে? এ বিষয়ে পুরপ্রধানের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করা হয়েছে, তিনি কোনোভাবেই বক্তব্য দিতে রাজি নয়, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও পাশাপাশি বিজেপি যেটা অভিযোগ যে এই তোলাবাজির ঘটনার পর একের পর এক রাজ্যে এই ঘটনা ঘটছে, তৃণমূল নেতাদের বারবার এই ছবি প্রকাশ্যে আসছে, সেরকমই কিন্তু এই ঘটনার প্রকৃত তদন্ত করতে নির্দেশ দিচ্ছে এবং প্রশাসনের দ্বারস্থ হতে বলছে, এবং যে এই ঘটনায় যে তৃণমূল নেতার যোগসাযোগ রয়েছে এবং সেটাই একেবারে প্রকাশ্যে এসছে, এবং সেটাই কিন্তু একেবারে বিজেপির তরফ থেকেও জানানো হচ্ছে। ধন্যবাদ অপু, ধন্যবাদ। এই হচ্ছে অবস্থা। এবার ভাবুন একবার, মানে পুলিশের ভাবমূর্তিটা কোন জায়গায় গিয়েছে। আমি মেনে নিলাম একজন একদিনের জন্য পুলিশ সেজেছেন, কিন্তু ভালো কাজ তো করে পুলিশ কর্মীরা, আমরা জানি, মানে আমরা ছোট থেকেই এই ধরনের ছবি দেখেছি। কিন্তু এ রাজ্যে হয়তো সমীকরণটা বদলে যাচ্ছে কেন আমরা জানি না, যে পুলিশ মানেই দাদাগিরি করতে পারে, পুলিশ মানেই তোলা তুলতে পারে। এই যে অভিযোগ, এই যে ছবি, সেটা হয়তো আরো একবার এই তৃণমূল কর্মীরা হঠাৎ করে পুলিশ সাজলেন, পুলিশ সেজে মাছ ব্যবসায়ীর মাছ লুট করলেন, সবজি ব্যবসায়ীর টাকা লুট করলেন, আর এদিকে বলা করে পুলিশ খুঁজে পাওয়া গেল না, 5 জন মিলে এক যুবকের ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করলেন একজন ক্যাব চালক, এবং সেই মারধরের জেরে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে তার মৃত্যু হয়ে গেল। এই হচ্ছে আমার রাজ্য, এই হচ্ছে আমার রাজ্যের আইন শৃঙ্খলা। আমরা জানি না বছর ঘুরলে নির্বাচন, তার মধ্যে এটা কত বড় আগামী সময় পরিস্থিতি বা ইস্যু হতে পারে বিরোধীদের কাছে। এই গোটা পরিস্থিতি নিয়ে আরো একটা কত বড় জায়গা বা নিদর্শন খুলে দিল, তা নিয়ে আগামী সময় তারা হয়তো দৃষ্টি আকর্ষণ করবেন। আপাতত এখানে শেষ করছি। 2 নিউজ রুম, অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক CNN।